গুড আফটারনুন সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাহিত্য মেলার নবম পাঠের অন্তর্গত একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পে যাওয়ার আগে আমরা একটু গল্প করে নিই। হুম, আচ্ছা, তোমরা কোনো ভালো কাজে গেলে বা কঠিন কাজে গেলে, যেমন ধরো পরীক্ষা দিতে যাওয়ার আগে বা খেলায় অর্থাৎ খেলতে যাওয়ার আগে, যেখানে হার জিতের ব্যাপার থাকে, ভালো মার্কসের ব্যাপার থাকে, সেই রকম খেলতে যাওয়া, খেলতে যাওয়ার আগে তোমরা কি কিছু করে থাকো? অর্থাৎ যেটাকে টুক করা বলো বা কিছু মানা বলো, যে আহ, এটা এটা করে যেতে হবে, তাহলে আমার পরীক্ষা ভালো হবে। এটা যদি আমি করতে না পারি তাহলে আমার পরীক্ষা খারাপ হবে। বা এটা আমাকে করতেই হবে, না হলে আমি খেলায় হেরে যাব। এটা করলে আমি খেলায় জিতে যাব। এরকম উম, কি কিছু তোমরা করে থাকো? করলে বলো যে এই কাজটা আমি পরীক্ষার আগে করে যাই, তাহলে আমার পরীক্ষা ভালো হয়, এবং এটা যদি করতে না পারি আমার পরীক্ষা খারাপ হয়। এরকমটা যদি তোমরা করে থাকো বলো শুনি। হ্যাঁ, এরকম আমরা অনেকেই অনেক কিছু মেনে থাকি। যেমন আমিও শুনেছি, মানে আমার পড়াশোনা চলাকালীন সেই সময় আমার একটা দিদি বলতো, বলতে সে করতো রোজই, যে সে লাল জামা পরে প্রত্যেকদিন পরীক্ষা দিতে যেত। যে কয়টা পরীক্ষা থাকতো পর পর হলেও সেই লাল জামা পরেই পরীক্ষা দিত। কেন না, তার লাল জামা পরে গেলে তার পরীক্ষা ভালো হবে, আর লাল জামাটা না পরে গেলে তার পরীক্ষা খারাপ হবে, এরকম একটা তার কথা আর কি। তো এরকম কি তোমরা করে থাকো? হুম, হ্যাঁ। তো এগুলো কি, এগুলো আসলে এক একটা কুসংস্কার, তাই না? আমরা আমরা তো যদি ভালো করে পড়াশোনা করে যাই, অবশ্যই আমরা ভালো রেজাল্ট করব। এবার যদি সেটা আমাদের প্রস্তুতি নেওয়ার কাছে সবকিছু, তাই না? আমাদের মনোবলের কাছে সবকিছু, তাই না? তো এই যে আমরা যারা আহ অনেক কুসংস্কারে আচ্ছন্ন বা নানান কুসংস্কার মেনে থাকি, যে এটা যদি না করি আমি হেরে যাব বা পরীক্ষায় খারাপ ফল পাবো। হ্যাঁ, তো এইরকম একটা কুসংস্কার ভাঙা বা কুসংস্কার ময় দিয়ে শুরু একটা গল্প, এবং পরে সেটা তার মনোবল বা নিজের প্রস্তুতি, এটাই আসল হয়ে দাঁড়ালো। হ্যাঁ, তো সেই গল্পটা হচ্ছে তোমাদের 30 নম্বর অধ্যায়ের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার গান। তো এই গল্পটা সম্পর্কে একটু অল্প কিছু আমরা জেনে নেব। তো এই গাধার গান গল্পটিতে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে মূল বিষয় যেটা তিনি বুঝিয়েছেন আমাদেরকে, যে মানুষের মনে যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে, দৃঢ় মনোবল থাকে, নিজের প্রচেষ্টা, নিজের পরিশ্রম থাকে, তাহলে তার জয় নিশ্চিত। তার সাফল্য থেকে কেউ আটকাতে পারবে না। তো এই যে আহ, নিজের মনোবল, নিজের প্রচেষ্টা, নিজের পরিশ্রম, এর থেকেই সাফল্য আসে। না তো কোনো অন্ধবিশ্বাসের প্রতি বিশ্বাস রেখে বা কোনো কুসংস্কার, এগুলোর ফলে কখনোই সাফল্য আসতে পারে না। সাফল্যের পিছনে নিজের সব থেকে বড় ভূমিকা থাকে, যে নিজের প্রচেষ্টা থাকতে হবে, নিজের মনোবল থাকতে হবে, তবেই সে সাফল্য অর্জন করতে পারবে। কোনো অন্ধবিশ্বাস বা কোনো কুসংস্কার এগুলো কখনোই কাজে লাগে না। এই যে এই মূল বিষয়টা তিনি তুলে ধরেছেন একটা গল্পের মধ্যে দিয়ে, যেটা আমরা হামেশাই সকলেই প্রায় করে থাকি। হুম, তো এই গল্পের যে মূল, অর্থাৎ বিষয়বস্তু যে মূল, যে দুটো দলের খেলা হবে, অর্থাৎ একটা টাউন স্কুল একটা মিশন স্কুল, দুই স্কুলের দলের খেলা নিয়েই গল্পটা। এবং সেইখানে
টাউন স্কুলের যে খেলোয়াড়, তাদের একটা কুসংস্কার ছিল মনে, যে গাধার কান যদি না মলতে পারে তাহলে তারা খেলায় জিততে পারবে না। হুম। এবং সেই খেলা পরে এই অন্ধবিশ্বাস এবং এই কুসংস্কার, এই সমস্ত কিছু মিথ্যে করে দিয়ে টুনু নামে একটি ছেলে বা একজন খেলোয়াড়, টাউন স্কুলের একটি খেলোয়াড়, তার শুধুমাত্র মানসিক জোরে এবং নিজের প্রচেষ্টায়, হ্যাঁ, সেই খেলা তারা জিতে যায়। তো আহ গল্পের একটু অংশ তোমাদেরকে বললাম প্রথমে। তো গল্পের ভিতরে আমরা পরে ঢুকবো, অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে গল্পের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আগে আমরা একটু জেনে নেব। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক, যার জন্ম হয় 1899 খ্রিস্টাব্দে 30শে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুর শহরে, তার নিজের মাতুলালয়ে। তার আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার বরানগরের কুঠিঘাট অঞ্চলে। তোমরা যারা কলকাতায় বাস করো, তারা অবশ্যই এই জায়গাটা সম্পর্কে শুনে থাকবে। যাই হোক, লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনে তার আত্মপ্রকাশ ঘটেছিল আর 20 বছর বয়সে। অর্থাৎ তার প্রথম তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার 20 বছর বয়সে। হ্যাঁ, যখন তিনি বিদ্যাসাগর কলেজে তিনি পড়ছিলেন আইন নিয়ে। তো সেই সময় থেকেই তার রচনা প্রকাশ হচ্ছে। তিনি পড়াশোনার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করতেন। হুম, যাই হোক, তার যে বিখ্যাত জনপ্রিয় একটা চরিত্র, যেটা আমরা সকলেই প্রায় জেনে থাকি বা জানি, সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সী, একজন ডিটেকটিভ। তাই না? আমরা জানি তো সবাই। তো ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, যিনি নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতেন। এবং এই যে ব্যোমকেশ বক্সী বা ব্যোমকেশ চরিত্রটা আগে বেড়েছে, সেটা তার সত্যান্বেষী নামক একটা উপন্যাস বা রচনা, সেখান থেকেই তার মানে ব্যোমকেশ বক্সীর আত্মপ্রকাশ ঘটেছে আর কি। সেটা 1932 খ্রিস্টাব্দে। তো সেখান থেকেই ব্যোমকেশ একটা সমগ্র তিনি তৈরি করেছেন, রচনা করেছেন। সেখানে অনেক আহ গল্প তিনি লিখেছেন ব্যোমকেশ বক্সী বা ব্যোমকেশ চরিত্রের ওপর। আমরা সকলেই প্রায় জানি এবং ব্যোমকেশ বক্সীর গল্পও শুনে থাকি, পড়ে থাকি, তাই না? আমাদের সকলের প্রিয়। তো এই ব্যোমকেশ সমগ্র এর মধ্যে তো অনেক গল্প আছে। তার মধ্যে কিছু গল্প হলো, প্রথমেই তো সত্যান্বেষী, পথের কাঁটা, চিড়িয়াখানা, রক্তমুখী নীলা, আদিম রিপু, চোরাবালি, মাকড়সার রস, চিত্রচোর, অমৃতের মৃত্যু, আরো অনেক গল্প রয়েছে। এছাড়া তার একটা আহ জনপ্রিয় আরেকটা চরিত্র ছিল বা আরেকটা রচনা সমগ্র ছিল, যেটা হলো বড়দা বলে, যেটা ভূতান্বেষী নামে পরিচিত ছিল। তো এর মধ্যেকার কিছু গল্প হলো প্রেতপুরী, মরণ ভোমরা, বহুরূপী, নীলকর, সবুজ আকাশবাণী, অশরীরী প্রভৃতি। এছাড়াও তিনি অনেক ঐতিহাসিক গল্প ও উপন্যাসও তিনি রচনা করেছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো অমিতাভ, রক্তসন্ধ্যা, বিষকন্যা, বাঘের বাচ্চা, ভক্ত মোবারক, জিন্দের বন্দি, যেটা ওনার জনপ্রিয় একটি রচনা, অষ্টম স্বর্গ, সেতু ইত্যাদি। আরো অনেক ঐতিহাসিক গল্প রয়েছে। এবং উপন্যাসের মধ্যে কালের মন্দিরা, তুমি সন্ধ্যার মেঘ, কুমার সম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে, গৌর মল্লার, এগুলো তার লেখা উপন্যাস। এছাড়াও তিনি অন্যান্য আরো রচনা তিনি লিখেছেন, যে উড়ো মেঘ, বিদ্রোহী, অমর অমর বিন্দ, প্লেগ, রূপসী,
দ্বৈবাত, প্রতিধ্বনি, অভিপ্রিয়া প্রভৃতি অসংখ্য রচনা তিনি করেছেন। তিনি এই যে ঐতিহাসিকমূলক গল্প বা উপন্যাস বা সত্যান্বেষী যে ব্যোমকেশ সমগ্র বা বরদা, যে এই সমস্ত রচনা ছাড়াও তিনি অনেক ছোট গল্প এবং শিশু সাহিত্যের কিছু রচনা তিনিও রচনা করেছিলেন। হ্যাঁ, এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে তিনি সিনেমাতেও তিনি যুক্ত ছিলেন, অর্থাৎ সিনেমার কিছু ছবির গল্পও তিনি লিখেছিলেন। আহ এবং তিনি মানে সিনেমার ছবি যে হতো, অর্থাৎ যে মুভিগুলো হতো তার গল্পও তিনি লিখতেন। এছাড়াও তার যে সমস্ত রচনা তিনি লিখতেন সেই রচনা থেকেও কনভার্ট হয়ে, অর্থাৎ সেই রচনা থেকে ও সিনেমা তৈরি করা হতো বা কোনো সিনেমার ছবি আহ গল্প তার রচনা থেকেও নেওয়া হতো। যে সমস্ত সিনেমার ছবির গল্প তিনি লিখেছেন সেগুলি হলো ভাবি, বচন, দুর্গা, কঙ্গন, নবজীবন, আজাদ, পুনর্মিলন। হ্যাঁ, এবং তার কিছু রচনা থেকেও সিনেমা তৈরি হয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে চিড়িয়াখানা, ঝিন্দের বন্দি, বিষের ধোঁয়া, দাদার কীর্তি। হ্যাঁ, তার এই গোটা সাহিত্য কর্মজীবন বা সাহিত্য জীবন এবং তার যে যে সমস্ত সিনেমার জগৎ যার সাথে তিনি যুক্ত ছিলেন লেখনীর মধ্যে দিয়ে, এই সমস্ত কাজের ফলে তিনি কিছু পুরস্কার লাভও করেছিলেন। সেগুলি হলো রবীন্দ্র পুরস্কার, যা 1967 খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন। আহ ছাড়া শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার এবং মতিলাল পুরস্কার নামে এই শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার, এটাও 1967-তে তিনি পেয়েছিলেন। এবং এই যে রবীন্দ্র পুরস্কারটা পেয়েছিলেন, এটা তিনি তার তুঙ্গভদ্রার তীরে নামক যে উপন্যাস তিনি লিখেছিলেন সেটার জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেছিলেন। তো এই বিখ্যাত জনপ্রিয় একজন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যু হয়েছিল 1970 খ্রিস্টাব্দে 22শে সেপ্টেম্বর মহারাষ্ট্রে। তো এই হলো লেখক পরিচিতি, অর্থাৎ আমাদের গল্পের আহ যিনি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার জীবন সম্পর্কে কিছু তথ্য আমরা জানলাম। এরপর আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ যে গল্পটি আমরা পড়বো, গাধার কান, সেই গল্পটি সম্পর্কে এবার আমরা ব্যাখ্যা করে পড়বো। দেখো, গল্পের প্রথম পাতা। গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। অর্থাৎ তোমাদের শুরুতে বলেছিলাম ভূমিকাতে যে দুটো স্কুলের মধ্যে, দুটো স্কুলের দুটো দল খেলা হবে। তো সেটা হলো টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের একটা খেলা। সেটা কি খেলা না, ফুটবল ম্যাচ। তো ফুটবল খেলা হবে দুই দলের মধ্যে। ফাইনাল আর কি, কাপ জেতার একটা বিষয় রয়েছে, সেরকম এটা ফুটবল ম্যাচ হবে। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। এই যে টাউন স্কুলের আর মিশন স্কুলের মধ্যে যে ফুটবল ম্যাচটা হবে, সেটা শহরের মধ্যেও একটা বেশ সাড়া পড়ে গেছে যেন। কারণ সবাই সবাই যেন কাতর ভাবে থাকে বা সবাই উৎকণ্ঠিত থাকে যে এদের খেলার ফলাফল জানার জন্য বা এদের খেলাটা কিরকম হবে সেটা জানার জন্য। হুম। কারণ কারণটাও তোমরা বুঝতে পারবে যে এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি। যে এই টাউন স্কুল এবং মিশন স্কুল, দুই স্কুলের ছেলেদের মধ্যে একটা প্রচন্ড পরিমাণে রেষারেষি থাকে। রেষারেষি মানে কি, একটা বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ ওরা ওদেরকে সহ্য করতে পারে না এবং এরা ওদেরকে সহ্য করতে পারে না। দুই স্কুলের ছেলেদেরকে সহ্য করতে পারে না, একটা বিদ্বেষ ভাব কাজ করে, অর্থাৎ একটা হিংসা টাইপ কাজ করে তাদের মধ্যে। যে একটা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিদ্বন্দ্বী ভাব তাদের মধ্যে থেকেই যায়। যে এরা ভাবে যে ওদের থেকে আমরা জিতবো আর ওরা ভাবে ওদের থেকে আমরা জিতবো, মানে দুই দলের মধ্যে একটা রেষারেষি চলতে থাকে। তো সেটা এবং সেটা
শুধু আজকের খেলার জন্য নয়, সেটা আগাগোড়াই যেন এই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিদ্বন্দ্বিতাটা তাদের মধ্যে যেন থেকেই রয়েছে, এবং তার জন্য শহরের মধ্যেও একটা সাড়া পড়ে গেছে এই দুই স্কুলের খেলা হবে বা খেলা হওয়ার কথা শুনে। হুম। তাই আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। যে এই এরকম দুই স্কুলের যাদের যাদের মধ্যে মানে দুই দলের মধ্যে একটা রেষারেষি ভাব, একটা বিদ্বেষপূর্ণ ভাব, সেরকম দলকে মানে হাড্ডাহাড্ডি ভাবে একদম খেলা হবে। তাই জন্য আহ যে খেলাও যে খুব জমবে, মানে বেশ জমবে, তাতে সন্দেহ নেই আর। 5টা থেকে খেলা আরম্ভ হবে, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠে লোক জমতে আরম্ভ করেছে। যে সবাই এত এক্সাইটেড খেলাটা দেখার জন্য, সবাই এতটাই কাতর যে 5টা থেকে খেলা শুরু হওয়ার কথা, কিন্তু সবাই 4টে 4টে বাজতে না বাজতেই আহ লোক মাঠে ভর্তি হয়ে গেছে, মাঠে লোক জমে গেছে খেলা দেখার জন্য। আগে ভাগে তারা চলে এসছে। দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাদা দিয়ে দাঁড়িয়েছে। যে দুই স্কুল বলতে কোন স্কুল? না, একটা টাউন স্কুল, একটা মিশন স্কুল। দুই স্কুলের যে মানে দুই স্কুলের দুই দলের খেলা হচ্ছে, তাই দুই স্কুলের ছেলেরাই সব থাকবে। হ্যাঁ, তো সেই জন্য বলছে দুই স্কুলের ছেলেরা মাঠের দুধারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। যে টাউন স্কুলের ছেলেরা এক পাশে দাঁড়িয়ে আছে এবং মিশন স্কুলের ছেলেরা আরেক পাশেও দাঁড়িয়ে আছে, এরকম। তো কাতার দিয়ে দাঁড়িয়ে আছে মানে কি? কাতার মানে শ্রেণীবদ্ধভাবে দাঁড়ানো বা সারিবদ্ধভাবে দাঁড়ানো। হ্যাঁ, সেটাকে কাতার দিয়ে দাঁড়ানো। মানে সবাই যে গোটা মাঠ লোকেতে আহ লোকে লোকারণ্য, এবং এখানে আমরা দেখছি যে স্কুলের ছেলেরাও মাঠে দাঁড়িয়ে রয়েছে। তারা শ্রেণীবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে রয়েছে খেলা দেখার জন্য। কিন্তু দুপক্ষের খেলোয়াড়েরা এখনো, এবার পরের পাতায়, যে দুই পক্ষের খেলোয়াড়েরা এখনো মাঠে দেখা দেয়। তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। যে সবাই হাজির মাঠে, মাঠে। যে দুই স্কুলের ছেলেরা এবং আরো অন্যান্য লোকজনেরা যারা খেলা দেখার জন্য অনেক আহ, কি বলে উৎসুক হয়ে রয়েছে, মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য। কিন্তু যারা খেলবে সেই দুই দল এবং দুই পক্ষের সেই খেলোয়াড়েরা এখনো মাঠে আসেনি, কারণ তারা রণসজ্জায় সজ্জিত হচ্ছে। আচ্ছা, রণ মানে কি বলতো? রণ মানে যুদ্ধ, আর সজ্জা মানে সাজ। তাহলে কি দাঁড়াচ্ছে? রণসজ্জা মানে কি? যে যুদ্ধের সাজ বা যুদ্ধের বেশ, তাই না? তো এখানে রণসজ্জায় সজ্জিত হওয়ার কথা বলছে, কারণ এই যে খেলাটা ওদের কাছে, ওরা তো মানে দুই দলকে তো একদম বিদ্বেষের চোখে দেখে, ওদের প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা আহ দেখছে দুই দলকে। তো তাই জন্য ওদের কাছে এই খেলাটা, এই হার জিতটা একটা যুদ্ধের মতোই। এবং এখানে রণসজ্জা বলছে কারণ রণসজ্জায় সজ্জিত হচ্ছে, তার মানে আহ, এই যে খেলার আগে তাদের একটা নির্দিষ্ট সাজ থাকে, যে জার্সি থাকে, মানে দুই দলের আলাদা আলাদা তো হয়, যে তাদের জার্সি, আহ, পায়ে ওই যে বুট গুলো হয়, এবং অ্যাঙ্কলেট, বেল্ট, এই এরকম ধরনের তাদের নানান পোশাক থাকে খেলার আলাদা। তো সেই সাজে তারা সজ্জিত হচ্ছে বা সেই খেলার বেশ তারা পরিধান করছে। তারা রণক্ষেত্রে নামার জন্য বা মানে খেলায় নামার জন্য তার আগে তারা তৈরি হচ্ছে বা তৈরি করছে নিজেদেরকে সেই খেলার পোশাক পরে। হুম। তো তাই জন্য তারা এখনো তৈরি হচ্ছে, সেই জন্য তারা এখনো মাঠে এসে পৌঁছায়নি। তারপর খেলার মাঠ থেকে কিছু দূরে একটা বট গাছের তলায় টাউন স্কুলের ছেলেরা তৈরি হচ্ছিল। তো টাউন স্কুল আর মিশন স্কুল, তো টাউন স্কুলের ছেলেরা খেলার মাঠ থেকে একটু দূরে একটা বট গাছের তলায় তারা তৈরি করছিল। গিরিন তাদের ক্যাপ্টেন।
সে হাফ প্যান্টে কোমর বন্ধ বাঁধতে বাঁধতে বললে, আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরলো না। আজ সর্বনাশ হলো দেখছি। যে তারা তৈরি হচ্ছিল খেলার জন্য, এবং তাদের ক্যাপ্টেন যে অর্থাৎ টাউন স্কুলের যে ক্যাপ্টেন, সে হলো গিরিন, তার নাম গিরিন। সে হাফ প্যান্টে কোমর বন্ধ মারতে মারতে, অর্থাৎ এই ফুটবল খেলা হয় দেখবে বেশিরভাগ সবাই হাফ প্যান্ট পরেই খেলে। তো সে ওই হাফ প্যান্টে কোমর বন্ধ বাঁধতে পারতে, কোমর বন্ধ মানে কি, যে এক কোমরে বাঁধা এক প্রকার পট্টি বা পটি যাকে বলে, এবং বা বেল্টও বলা যেতে পারে। তো সেরকম একটা কোমর বন্ধ সে হাফ প্যান্টে বাঁধতে বাঁধতে আহ বলছে যে আরো 15 মিনিট বাকি, এখনো সমরেশ ফিরলো না। সমরেশ তাদের দলের একটি ছেলে বা একজন খেলোয়াড়, তার কথা বলা হচ্ছে। আজ সর্বনাশ হলো দেখছি। কিসের সর্বনাশ হলো বা কিসের সর্বনাশ হতে চলেছে সেটা পরে জানতে পারবে। টুনু টাউন স্কুলের একজন খেলোয়াড়। টুনু নামে একটি বালক, যে ওই টাউন স্কুলেরই একজন খেলোয়াড়। দেখতে অতি ক্ষীণ। ক্ষীণ মানে কি, সরু বা রোগা। যে টুনু খুব রোগা একটি ছেলে। সে জার্সির মধ্যে মাথা ঢুকাতে ঢুকাতে জিজ্ঞেস করলে, সমরেশ দা কোথায় গেছে? যে এই যে টুনু, ওই টাউন স্কুলেরই একজন খেলোয়াড়, সে খুব রোগা। তো মানে তার চেহারার বিবরণ দেওয়া হয়েছে। তো সে জার্সি পরতে পরতে বা জার্সির ভিতরে মাথা ঢোকাতে ঢোকাতে সে জিজ্ঞেস করলো যে সমরেশ দা কোথায় গেছে? প্রণব সাজসজ্জা শেষ করে ঘাসের উপর পা ছড়িয়ে বসেছিল। প্রণব টাউন স্কুলেরই একজন খেলোয়াড়, বা টুনুদের দলের একজন আহ খেলোয়াড়। সে তার সাজসজ্জা শেষ করে, অর্থাৎ সে খেলার জন্য তৈরি হচ্ছিল, তার তৈরি হওয়া হয়ে গেছে, এবং সে তার খেলা শেষ করে সাজসজ্জা শেষ করে বা তৈরি হয়ে সে ঘাসের উপরে পা ছড়িয়ে বসেছিল। তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি। হ্যাঁ, ভ্রুকুটি মানে কি, যে আহ, সে চিন্তিত হচ্ছে বা চিন্তা করার মানে আমরা কোনো কিছু ভাবলে বা কোনো কিছু বিষয় খুব দুশ্চিন্তা করলে আমাদের ভ্রু যে কুঁচকে যায়, তাই না? তো সেই ভ্রুকুটি মানে হলো ওই ভ্রু কুঁচকানো। অর্থাৎ সে পা ছড়িয়ে বসেছিল, তার কপালে দুশ্চিন্তার ভ্রুকুটি, মানে তার সে দুশ্চিন্তায় তার ভ্রু কুঁচকে গেছে বা ভ্রু কুঁচকে রয়েছে, এরকম। আর তাকে দেখলে বুঝতেই পারবে মানুষ যে সে দুশ্চিন্তা করছে এখন। সে বললে, সমরে স্তূপ করতে গেছে। সে বলতে কার কথা বলা হচ্ছে? না, প্রণবের কথা বলা হচ্ছে। তো সে কি বললো, না সমরে স্তূপ করতে গেছে। স্তূপ মানে কি, যে বশীকরণের কোনো প্রকরণ বা জাদু টাদু বলতে পারো। যে ওই যে শুরুতে বলছিলাম যে আমরা কোনো কিছু ভালো কাজে গেলে বা কোনো কঠিন কাজে গেলে বা পরীক্ষা দিতে বা খেলতে যাওয়ার আগে অনেকে অনেক কিছু কুসংস্কার মেনে থাকি। হুম, বা অন্ধবিশ্বাসে আমরা বিশ্বাসী যে এই কাজটা না করলে আমরা হেরে যাব, এই কাজটা করলে আমি জিতে যাব। তো সেই রকম কারণে সমরেশ তুক করতে গেছে, বা কোনো বশীকরণের প্রকরণ যাকে বলা হয়। তো এই তুক মানে হলো সে ওই কাজটা করলে তারপরে তাদের খেলা ভালো হবে, বা সেটা যেন একটা বশীকরণ হবে, এরকম একটা ভাবছে তারা, বা এরকমটা মনে করে তারা। আচ্ছা, তারপর টুনু একে ছেলে মানুষ, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। টুনু আহ ও একটু বাচ্চা মতো, ওদের যে দলের যারা খেলোয়াড় তাদের থেকে টুনু সব থেকে বাচ্চা ছেলে, তাই সবে এবছর থেকে স্কুল টিমে স্থান পেয়েছে। এই যে টাউন স্কুলের যে খেলার দল, যে খেলোয়াড়রা, সেই দলে এই বছর সে নতুন। এই বছর থেকে সে খেলবে, মানে টিমে সবে 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 তার জায়গা হয়েছে এই টিমে। এই বছর থেকে সে খেলতে পারবে। হুম। সে ভেতরকার সব কথা জানতো না। আহ, অবাক হয়ে বললে, তুপ কিসের পানুদা? এই যে তুপ করার কথা বলছে, যে সমর স্তূপ করতে গেছে, তো এমনি এমনি ও বাচ্চা করে ছেলেটা, তার উপরে এই টিমে ও নতুন। হুম। তাই সে ভিতরকার সমস্ত খবর সে জানে না, যে তারা এর আগেও কি করতো, বা এই তুক কি করলে কি হয়, এ সমস্ত কিছুই জানতো না। তাই সে অবাক হয়ে বলল যে তুক কিসের বানুদা?
যে কিসের তুক করা হবে, কারণ তাকে জিজ্ঞাসা করছে। অর্থাৎ প্রণব, যে যার কথা বলা হচ্ছে তাদের দলের একজন খেলোয়াড় প্রণব, তাকে ভানুদা বলছে। তারপর প্রণব বিরক্ত হয়ে বললে, জানিস না, খেলার আগে গাধার কান না মরলে আমরা হেরে যাই। তো এটাই হলো ওদের তুক, বা এটাই ওরা মনে করে বশীকরণ, যে যেটা করলে ওরা খেলায় জিতে যাবে আর না করলে হেরে যাবে। এটা ওরা প্রত্যেক বছর করে আসে। হ্যাঁ। তো তারপর টুনু কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বললে, যা, তুমি ঠাট্টা করছো? এই যে ওরা ওরা যে বললো যে মানে প্রণব যে বললো যে খেলার আগে গাধার কান না মরলে হেরে যায়, এটাকে টুনু বিশ্বাস করছে না। টুনু ভাবছে যে প্রণব তার সাথে ঠাট্টা করছে, মশকরা করছে, যে এমনিই বলছে হয়তো মজা করে যে গাধার কান না মরলে আমরা হেরে যাই। স্বাভাবিক, এটা হাস্যকর কথা, এবং যে কেউ শুনলে তার এরকম, সে এরকম অবাক হবে, তাই না? সেই যে আমি শুরুতে বলেছিলাম, মনে আছে কি যে আমারও একটা দিদি ছিল যে পরীক্ষার সময় প্রত্যেকদিন লাল জামা পরতেন। তো এটার এটার কোনো যুক্তিই নেই যে লাল জামার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো যুক্তি নেই, কিন্তু ওই যে তার বিশ্বাস, সে এরকমটা মানে। তো ওই রকম এখানেও দেখো, এদের এরা মানে এদের বিশ্বাস যে এরা গাধার কান না মরলে এরা হেরে যাবে। হুম। তারপর ঠাট্টা। প্রণব চোখ পাকিয়ে বললে, তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। এমনি ওরা দুশ্চিন্তায় রয়েছে যে সমরেশ আর 15 মিনিট বাকি আছে, সমরেশ এখনো ফিরছে না। তার মানে হয়তো সে গাধা পায়নি এখনো, বা গাধার কান বলতে পারেনি এখনো, তাহলে হয়তো আমরা হেরে যাব। এই সমস্ত দুশ্চিন্তায় সে ভ্রু কুঁচকে বা চিন্তা করতে মানে বসেছিল। সেই সময় আবার টুনু এরকম করে বলছে যে তুমি ঠাট্টা করছো, বা এই যে খুব কি এই সমস্ত কথা জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে কোনো এমনি বিরক্তি বোধ করছিল, বা বিরক্ত হয়েছিল। তার উপরে যখন ওই ঠাট্টা করার কথা বললো, তখন সে আরো রেগে গেল। হুম। তাই জন্য সে চোখ পাকিয়ে, অর্থাৎ রেগে গিয়ে চোখ পাকিয়ে টুনুকে বলছে যে তোর সঙ্গে আমি ঠাট্টা করব? বলে টুনুর কানের দিকে হাত বাড়ালে। মানে হয় না যে বাচ্চারা কোনো কিছু ওই করলে যে আমরা কান মলে দিই, সেই রকম একটা বিষয়, যে টুনু তো এমনি বাচ্চা করে। তো তাই ওটা বলেই সে টুনুর কানের দিকে হাত বাড়ালে। টুনু তাড়াতাড়ি করে, মানে তাড়াতাড়ি কান সরিয়ে নিয়ে বললে, তবে কি সত্যিই সমরেশদা গাধার কান মলতে গেছে? তো টুনু তার কানটা সরিয়ে নিয়ে বলছে যে তবে কি সত্যি সমরেশদা গাধার কান মলতে গেছে? তো প্রণব তখন বলছে, সত্যি না তো কি আমি মিথ্যে বলছি? হি হি হি, গাধার কান। টুনু হঠাৎ হেসে উঠলো। মানে এটা স্বাভাবিক একটা হাস্যকর বিষয়, এবং বাইরের যে কেউ শুনলে সে হাসবেই। আর টুনু নতুন ওখানকার, তার উপর সে ছেলে মানুষ। তো এই কথাটা শুনে তার খুব হাসি পেয়েছে। উম, ওরা দুশ্চিন্তা করছে প্রণবরা, কিন্তু ও তো এসব জানে না। তার খুব হাসি পেয়েছে যে গাধার কান মলতে গেছে, এটা সত্যি কথা শুনে সে হাসছে। হ্যাঁ, হঠাৎ হেসে উঠলো। গিরিন ভুরু কুচকে বললে, হাসছিস যে? গাধার কান মলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মলে আমরা কাপ জিতেছি, তার আগের বছর গাধা পাওয়া গেল না। বল আরো কিছু বলতে যাচ্ছিল, আহ সে সময় হন্তদন্ত ভাবে সমরেশ এসে উপস্থিত হলো। অর্থাৎ আহ, টুনু যখন হেসে উঠলো গাধার কান মলার কথাটা শুনে, তখন গিরিন সে ভ্রু কুঁচকে বলল যে, হাসছিস যে? অর্থাৎ এইটা তাদের কাছে আহ খুবই সিরিয়াস একটা ব্যাপার। মানে প্রণব গিরিনদের কাছে এটা খুবই সিরিয়াস মামলা, যে তারা মনে প্রাণে এটা বিশ্বাস করে যে তারা গাধার কান মূললেই তারা জিততে পারবে, আর গাধার কান না মূললে তারা হেরে যাবে। এবং কোনো বাচ্চা মানুষ সে জানেও না, এবং সে বিশ্বাসও করে না। তো তাই সে হাসছিল বলে গিরিন সিরিয়াস ভাবে তাকে বলছে যে, হাসছিস যে? গাধার কান্না কানমলা হাসির কথা নাকি? গেল বছর গাধার কান মলে আমরা কাপ জিতেছি, যে আগের বছর বা গত বছর তারা খেলে গাধার কান মলে খেলেছিল বলে তারা কাপ জিততে পেরেছিল, তার আগের বছর গাধা পাওয়া গেল না। অর্থাৎ তারপরে আরো কিছু বলতো, অর্থাৎ গাধা পাওয়া যায়নি বলে তারা হেরে গেছে, এরকম একটা বিষয়।
তো সেই সময় হন্তদন্ত ভাবে সমরেশ এসে উপস্থিত হলো। সেই সমরেশ যে গাধার কান মলতে গেছিল গাধা খুঁজে, সে ফিরে এসছে। হন্তদন্ত মানে কি, যে ব্যস্ত সমস্ত ভাবে, যে খুব ব্যস্ত ভাবে এবং উৎকণ্ঠিত হয়ে সে ফিরে এসছে সমরেশ। আহ, অর্থাৎ সেই সময় খুব ব্যস্ত ভাবে এবং উৎকণ্ঠিত হয়ে, যেটাকে এক কথায় হন্তদন্ত বলা হয়, তো হন্তদন্ত হয়ে সমরেশ এসে সেখানে পৌঁছালো। তাকে দেখে সকলে একসঙ্গে বলে উঠলো, কি হলো, কি হলো? যে সবাই তো ওর জন্য অপেক্ষা করছিল, এবং তারা সবাইও চায় যে গাধার কানমলা হোক, না হলে তারা হেরে যাবে। তাই জন্য সে যখন আসলো, সবাই একসঙ্গে তাকে জিজ্ঞেস করছে যে কি হলো বিষয়টা, গাধার কান পাওয়া গেল, না গাধার কানমলা হলো, এরকম তারা জিজ্ঞাসু চোখে তারা জিজ্ঞেস করছে। সমরেশের চুল উস্কো খুস্কো, মুখ শুকনো, সে বিমর্ষ ভাবে বললে, পেলুম না। শহরে কোথাও একটি গাধা নেই। সেই বেলা সেই বেলা একটা থেকে খুঁজে বেড়াচ্ছি। সমরেশ চুল উস্কো খুস্কো, মুখ শুকনো, সে সারাদিন ধরে সেই বেলা একটা থেকে সে গাধা খুঁজে বেড়াচ্ছে তার গাধার কান মলার জন্য, কিন্তু সে একটাও গাধা খুঁজে পায়নি। শহরে কোথাও একটাও গাধা নেই যে সে কান মলতে পারবে। এই সারাদিন ধরে সে খুঁজে বেড়াচ্ছে, তার জন্য তো স্বাভাবিক তার আহ, তার একটা পরিশ্রম হলো না। তো তার সেই জন্য তার চুল উস্কো খুস্কো হয়ে আছে, মুখ শুকনো হয়ে গেছে, এবং সে বিমর্ষ হয়ে গেছে। বিমর্ষ মানে কি, সে ক্ষিত। সে বিমর্ষ হয়ে বললো, বা বিমর্ষ ভাবে বললো, মানে সে দুঃখিত হয়ে বললো যে পেলুম না, অর্থাৎ সে পায়নি বা পেলাম না। শহরে কোথাও একটাও গাধা নেই যে সে গান নিতে পারবে। তারপর তাদের দলের কেউ একজন বলে উঠলো, তো তাদের মধ্যে একজন বলে উঠলো যে ঘাটে খুঁজেছিলি? তার উত্তরে আহ সমরেশ বলল, ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে কোথাও খুঁজতে বাকি রাখিনি। নো গাধা। আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলি লোপাট হয়ে গেল। যে সে সারাদিন ধরে গাধা খুঁজে বেরিয়েছে এত কষ্ট করে, সে গাধা পায়নি। তো তার মধ্যে সে খুঁজতে বেরিয়েছে, তো তাই সে সব জায়গায় তো ভালোভাবে খুঁজবে স্বাভাবিক। তো তার দলের মধ্যে একজন বলে উঠলো যে ঘাটে খুঁজেছিলি? তো তার জন্য সে বলছে এই যে ঘাটে, মাঠে, ধোবার বাড়িতে, মানে যেখানে যেখানে গাধা থাকার কথা সে সব জায়গায় খুঁজেছে, কোথাও বাকি রাখেনি খুঁজতে। নো গাধা মানে কোথাও কোনো গাধা নেই। তাই সে অবাক হয়ে বলছে যে আশ্চর্য, আজকের দিনেই গাধাগুলো লোপাট হয়ে গেল। লোপাট মানে কি, লুপ্ত বা নিশ্চিহ্ন। যে আজকের দিনেই গাধাগুলো সব লুপ্ত হয়ে গেল বা নিশ্চিহ্ন হয়ে গেল, একটাও গাধা দেখা যাচ্ছে না। হুম। তারপর সকলের মুখেই বিপদের ছায়া পড়ল। গিরিন বললে, আর কি হবে, নেই সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। তারা সবাই মানে ভেঙে পড়লো এক প্রকার। সকলের মুখে বিপদের ছায়া পড়লো, সবাই বুঝতে পারছে যে তাহলে আজকে হারাটা নিশ্চিত, আমরা আজকে জিততে পারবো না। খুব খুবই ভেঙে পড়েছে তারা, কিন্তু এই সত্যটা, এই সত্য যেটা যে স্যার হেরে যাবে, এটাকে তারা মেনে নিয়েছে। তো আর কি, নিরুপায় হয়ে তাই গিরিন বলল, আর কি হবে, আহ নেই সমরেশ, শিগগির তৈরি হয়ে নে, আর সময় নেই। কারণ তখন 15 মিনিট সময় বাকি ছিল, আহ বলা আছে গল্পে। তো ততক্ষণে আরো একদমই সময় নেই। তাই জন্য সে তাড়াতাড়ি সমরেশকে তৈরি হয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এবার তারা খেলায় নামবে। হুম। সমরেশ বিষণ্ণ মুখে জার্সি পরতে লাগলো। সমরেশ এত কষ্ট করেও গাধা পেল না, স্বাভাবিক দুঃখ বোধ হবেই তার। তো তাই সে বিষণ্ণ মুখে বা ম্লান মুখে জার্সি পরতে লাগলো, খেলার জার্সি। কারণ গাধা পাওয়া যাক আর না যাক, খেলতে তো হবেই, তাই না? যে খেলার জন্য সবাই তৈরি, খেলতে তো হবেই, যে গাধা পাওয়া যাক আর না যাক। হুম। সমরেশ বেচারা সারা দুপুর গাধার সন্ধানে ঘুরে বেরিয়েছে, অথচ গাধা খুঁজে পায়নি। তার দুঃখটা তার সবচেয়ে বেশি হয়েছিল। স্বাভাবিক, যে এরা তো দলের লোক, বাকিরা তারা দুশ্চিন্তা করছিল ঠিকই,
কিন্তু তার থেকে বেশি কষ্ট বা বেশি দুঃখটা তো সমরেশ পাচ্ছে, কারণ সে নিজে গাধা খুঁজেছে সারাদিন ধরে রোদে রোদে, তাও গাধা পায়নি। তাই জন্য তার দুঃখটা একটু বেশি হয়েছিল। বিশেষত আজ মিশন স্কুলের খেলা, মিশন স্কুলকে হারাবে বলে তো আর তারা, বাকিটা পরের পাতায়। বিশেষত আজ মিশন স্কুলের খেলা, ওই যে শুরুতেই বলা আছে যে মানে দুই দলের খুবই রেষারেষি চলে, চিরকালের রেষারেষি। মিশন স্কুল আর টাউন, এটা তো টাউন স্কুলের কথা বললো এতক্ষণ, টাউন স্কুল দলের ছেলেদের কথা। তো মিশন স্কুলের খেলা তারা খুবই সিরিয়াস ভাবে নেয় এবং সেটা রেষারেষির চোখে দেখে। তাই জন্যই বলছি যে বিশেষত আজ মিশন স্কুলের খেলা। এরপর মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে। এই যে মিশন স্কুল, তাদের তো তাদের সঙ্গে একটা বিদ্বেষ ভাব বা প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে তাদেরকে, এবং তাই জন্য ওই মিশন স্কুলকে হারাবে বলে তারা প্রাণপণ প্রতিজ্ঞা করেছে যে হারাতেই হবে এরকম। কিন্তু গাধার কানমলা হলো না, তার মানে মিশন স্কুলকে তারা হারাতে পারবে না। তাদের বিশ্বাস যে গাধার কান মলতে পারেনি, তাই তারা খেলায় জিততে পারবে না বা মিশন স্কুলকে হারাতে পারবে না। আহা, একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত, যে তারা খুব হাই হুতাশ করছে যে গাধার কান মলতে পারেনি বলে, এবং তারা এতটাই বিরোধী পার্টি যে মিশন স্কুল, এবং দুই স্কুল দুই মানে দুই পক্ষকে এতটাই বিদ্বেষপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে, যে তারা চায় যে মানে প্রাণপণ চায় যে অবশ্যই তাদেরকে হারাতেই হবে এরকম। এবং তার উপর এরা যে গাধার কান মলতে পারেনি, তাই জন্য প্রচুর দুশ্চিন্তা করছে এবং ভেঙে পড়ছে যে তারা মিশন স্কুলকে হারাতে পারবে না। তাই তারা এতটাই আফসোস করছে, হাই উতাশ করছে যে একটা গাধার বাচ্চাও যদি পাওয়া যেত, তাও তাও না হয় হতো, তাও না হয় তারা জিততে পারতো, একটু গাধার বাচ্চা পেলেও তার কান মুলে দিয়ে আসতো। এরকম। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট আঁটতে আঁটতে এই কথা ভাবছিল, এমন সময় তার কানে খিক খিক শব্দ এলো। এই কথাটা কে ভাবছিল না, সমরেশ। সমরেশ পায়ে অ্যাঙ্কলেট বাঁধতে বাঁধতে সে ভাবছিল যে তাহলে আর মিশন স্কুলটা হারাতে পারবে না, যদি একটা বাচ্চাও পাওয়া যেত, যে গাধার বাচ্চাও পাওয়া যেত, তাহলে কানটা মুলে আসতে পারতো, জিততে পারতো। এটা সমরেশ পায়ে অ্যাঙ্কলেট বাঁধতে বাঁধতে ভাবছিল। তো সেই সময় তার কানে খিক খিক শব্দ এলো। সে মুখ তুলে দেখলো টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে হাসি চাপবার চেষ্টা করছে। সে ঠিক ঠিক শব্দটা কি? না, টুনুর হাসির আওয়াজ। তো সমরেশ আহ তাকিয়ে কি দেখলো, যে সমরেশ তাকিয়ে দেখছে যে টুনু দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে সে হাসিটা চাপবার চেষ্টা করছে, যে সে হাসতে চাইছে না। সবার মুখ দেখে, সবাই এত দুশ্চিন্তা করছে দেখে সে হাসতে চাইছে না, কিন্তু এই বিষয়টা, গাধার কান মলার ব্যাপারটা শুনে তার বড় হাসি পাচ্ছে তখন থেকে। হ্যাঁ, তো এবারে কিন্তু সে হাসতে পারবে না, সবাই দুশ্চিন্তায় রয়েছে, তাই সে হাসিটা চাপার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও একটা খিক খিক শব্দ বেরিয়েছে। সমরেশ ভরা সুরে বললে, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি শুনলে এত রাগ হয় যে টুনু তো বাচ্চা মানুষ, সে কে আর এত বোঝে। তো সেই যখন হাসছে তখন এমনি সমরেশরা সকলেই দুশ্চিন্তায় রয়েছে, সবার মন মরা। আহ তার উপরে টুনুর এই হাসি শুনলে রাগ হচ্ছে স্বাভাবিক। তো তাই সে রাগ করে বলছে যে, হাসছিস কেন রে টুনু? টুনুর সব কথাতেই হাসি শুনলে এত রাগ হয় যে তোর, যে টুনুর সব কথায় হাসি, যা কথা বলবে তাতেই তোমার হাসি পায়, শুনলেই রাগ হয় এরকম। এমনি তারা তারা রেগে রয়েছে, দুশ্চিন্তায় রয়েছে, তার তার উপর এরকম করে যদি কেউ হাসে, স্বাভাবিক রাগ হবে। তো তাই জন্য সমরেশ ওরকম বলছে, বললে আহ আহ, না, হাসি চাপার চেষ্টায় টুনুর চোখে জল এসে পড়েছিল। সে হাসি চাপার চেষ্টায় তার চোখ দিয়ে জল এসে পড়েছিল। হ্যাঁ,
সে হাসি চাপতে পারছে না এরকম। সে মুখ তুলে বললে, না সমরেশদা, বলেই জোরে হেসে ফেললে। যখন দেখবে আমরা হাসি চাপার চেষ্টা করি, তখন যদি কথা বলতে হয় তখন আমরা আরো জোরে হেসে ফেলি, তাই না? উম, এরকমটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে হয়ে থাকবে। স্কুলে ধরো স্যার ম্যামরা ক্লাস নিচ্ছে, আহ, বা কোনো পড়তে গেছো, সেখানে মানে কোনো সিরিয়াস বিষয়ে বা সিরিয়াস কন্ডিশনে সেরকম আমাদের যখন হাসি পায় কোনো একটা বিষয়ে, কিন্তু সেখানে হাসা যাবে না, হাসি আমরা চাপার চেষ্টা করি। এবং যখন আমরা কথা বলতে যাই, তখন দেখবে আমরা জোরে হেসে ফেলি, সে হাসিটা আর চাপতে পারি না। এখানে টুনুর সাথেও ঠিক সেরকমটাই হয়েছে। টুনু হাসি চাপার চেষ্টা করছে। এবার যখন সে আহ, সমরেশের দিকে মুখ তুলে মানে বললো যে না সমরেশ দা, যখন সে কথা বললো তখন সে জোরে হেসে ফেললো। হ্যাঁ, তারপর মানে হি হি, সমরেশ দা, তুমি সারা দুপুর গাধার কান মলবার জন্য ঘুরে বেড়ালে, আর একটাও গাধা পেলে না, হি হি হি, তুক করা হলো না। সে মানে এই বিষয়টাকে খুব মজার ছলে নিচ্ছে, মানে গাধার কান মলবে শেষ পর্যন্ত খেলা জেতার জন্য। আর গাধার কান মানে সে সারাদিন ধরে তাও আবার গাধা খুঁজে বেড়ালো, গাধা পেলো না, টুক করা হলো না, এই সব ভেবে তার খুব হাসি পাচ্ছিল। এমনকি সে সমরেশের সামনে হাসতে হাসতে এই কথাগুলোও বলে ফেললো। হুম। সমরেশ লাফিয়ে গিয়ে টুনুর কান ধরে আচ্ছা করে মলে দিয়ে বললে, হাসি? টুক করার নামে হাসি, ছুঁচো কোথাকার! আজ আমরা হেরে যাব আর হাসি হচ্ছে! এই যে মজা করে বলছে, মানে মজার ছলে নিচ্ছে বিষয়টা, কিন্তু সমরেশরা খুবই সিরিয়াস। এবং তারা সত্যি খুবই দুশ্চিন্তায় রয়েছে এবং রেগেও রয়েছে আরো টুনুর হাসি শুনে, তার কথা শুনে। তাই সে আরো টুনুর কান ধরে মলে দিয়ে তাই বলছে যে, হাসি? টুক করার নামে তোমার হাসি পাচ্ছে? আহ, সূচক কোথাকার তাকে বকা দিয়ে গালি দিয়ে বলছে যে আজ আমরা হেরে যাব, যে যে টুনুও তো তাদের দলের খেলোয়াড়, আর আমরা সবাই হেরে যাব, আর তোর হাসি পাচ্ছে? হ্যাঁ, এইরকম কাঁদো কাঁদো হয়ে টুনু বললে, কে বললে হেরে যাব? যখন সে হাসি থামাবার চেষ্টায়, খুব হাসলে চোখ দিয়ে জল পড়ে হয়ে থাকবে তোমাদের কারো কারো। তো সে মানে খুব খুব হাসছে, তার ফলে চোখ দিয়েও একটা জল বার হচ্ছে এবং চাপার চেষ্টা করছে, তার ফলে হয়তো চোখে জল চলে আসে। এবং আবার সমর স্যার কান মলে দিয়েছে। তো সবটা মিলে তার সে কাঁদো কাঁদো হয়ে টুনু বলছে যে, কে বললে হেরে যাব? যে কে বললো আমরা হেরে যাব, গাধার কান মলা হয়নি তাই? বলবে আবার কে? আমরা সবাই জানি যখন গাধা পাওয়া যায়নি, বলতে যাচ্ছিল আরো কিছু কথা সমরেশ, তখন টুনু আবার বলছে, কখনো না, দেখে নিও। যে টুনুর বিশ্বাস যে গাধা পাওয়া যায়নি বলে আমরা হেরে যাব, এটা কখনোই নয়। তাই সে আশ্বস্ত করে সমরেশকে একটা ভরসা দিয়ে আশ্বস্ত করে বলছে যে কখনো না, দেখে নিও, কান ছেড়ে দাও, লাগছে। টুনু সমরেশকে বলছে, কান ছেড়ে দাও, লাগছে। গিরিন বললে, ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি। অর্থাৎ সেখানে গেরিনরাও ছিল। গেরিন তাই সমরেশকে সমর বলে বলছে, শর্ট করে নাম ধরে, যে ছেড়ে দে সমর, খেলার আগে আর কিছু বলিসনি। কারণ ও তো বাচ্চা মানুষ, মানে ছেলে মানুষ, টুনু, তাকে আর কিছু বলতে বারণ করছে। কিন্তু যদি হেরে যায়, বলছিল পাখিটা, বলা হলো না। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠলো। যে কথাটা পুরো হয়নি, যে কিন্তু যদি হেরে যাই বলে আরো বলতে যাচ্ছিল কিছু, তখন মাঠে বাঁশি বাজার আওয়াজ পেল তারা। হুম। দুই পক্ষের খেলোয়াড়রা পরের প্যারা দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। এবার খেলা শুরু হবে, তাই দুই পক্ষের খেলোয়াড় মাঠে গিয়ে দাঁড়িয়েছে। রেফারি দিব্যেন্দু বাবুকে দেখে টুনু গিরিনের কানে কানে ফিসফিস করে বললে, ও গিরিন্দা, রেফারি যে দিব্যেন্দু বাবু। যে বাঁশি বাজাচ্ছিল বা যে রেফারি, আহ সে দিব্যেন্দু বাবু। তাকে দেখে গিরিনের কানে কানে গিয়ে টুনু ফিসফিস করে বলছে যে রেফারি যে দিব্যেন্দু বাবু। এই কথাটা কেন বলছে আহ পরের লাইনে জানতে পারবে। দিব্যেন্দু বাবুকে বাঁশি হাতে দেখে গিরিনও দমে গিয়েছিল। অর্থাৎ আহ দিব্যেন্দু বাবু তাদের রেফারি হয়েছে সেটা দেখে
গিরিন আরো দমে গিয়েছিল। তারা এমনি আহ, ভেঙে পড়েছে, যে তারা তাদের গাধার কান মোলা হয়নি, তারা হেরে যাবে এটুকু তারা যেন নিশ্চিত হয়ে গেছে। তার উপর দিব্যেন্দু বাবুকে রেফারি হিসাবে দেখে আরো সে দমে গেছে। দমে যাওয়া মানে কি, মানে সে আহ, এবার শিওর হয়ে গেছে যে হেরে যাবে, আর কোনো আশা ভরসা নেই এরকম। হুম। তবু সে বলল, তাতে কি হয়েছে দিব্য, আহ যে সে নিজে নিজে ভেঙে পড়েছে বা দমে গেছে, তবু মনে জোর এনে টুনু, টুনু যাতে ওরকম দমে না যায় বা ভেঙে না পড়ে বা আস্থা না হারায়, তাই গিরিন, সে যেহেতু সে ক্যাপ্টেন, তাই সে তাকে আশ্বস্ত করে বা তাকে আরো ভরসা দিয়ে বা জোর করে বলছে, যাতে তার মনোবল না কমে বা ভাঙে। তাই সে বলছে যে তাতে কি হয়েছে, দিব্যেন্দু বাবু রেফারি হয়েছিল, কি হয়েছে? দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়, যে টুনু গিরিনকে বলছে যে দিব্যেন্দু বাবু তো জিলিপি খায়। বলছে চুপ, স্কুলের ছেলেরা সবাই জানতো যে দিব্যেন্দু বাবু জিলিপি খেতে বড় ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেবার চেষ্টা করেন। হ্যাঁ, এই কথাটা আহ, গিরিনকে বলছে টুনু। উম, মানে যখন সে বলছে যে দিব্যেন্দু বাবু যে জিলিপি খায়, তখন গিরিন তাকে ধমক দিয়ে বলল যে চুপ, যে বলতে হবে না এরকম কিছু, বা ওসব ভাবিস না, এই কারণে চুপ বললো। তখন আহ টুনু আরো বলছে যে স্কুলের ছেলেরা সবাই জানতো, আহ টুনু নাই হোক, যে গল্পের লেখক এখানে সেই অনুযায়ী বলছেন যে স্কুলের মানে এখানে দিব্যেন্দু বাবুর কথা এখন বলা হচ্ছে, যে স্কুলের ছেলেরা সবাই জানতো যে এই দিব্যেন্দু বাবু যিনি রেফারি, তিনি জিলিপি খেতে বড় ভালোবাসেন। আর ম্যাচের আগে, এবং ইনি তো রেফারি, এর আগেও অনেক ম্যাচ হয়েছে, তিনি ম্যাচের রেফারি হয়েছেন। তাই তাকে সবাই চেনে ভালো করে, যে ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলাপি খাওয়ায় সেই পক্ষকে তিনি জিতিয়ে দেবার চেষ্টা করেন, এরকম একটা মানুষ তিনি। হ্যাঁ, যা হোক, এখন তো আর উপায় নেই, মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে। যে এরা ভাবছে, অর্থাৎ টাউন স্কুলের ছেলেরা এখন ভাবছে যে দিব্যেন্দু বাবুকে দেখে তো ওরা এমনি ঘাবড়ে গেছে, দমে গেছে। তো আরো তাই তারা ভাবছে যে নিশ্চয়ই মিশন স্কুলের কাছেও তো এরা এরকম মানে বিদ্বেষ ভাবে, বা বিদ্বেষ কোনো প্রতিদ্বন্দ্বী ভাবে এদেরকেও। তাই জন্য এরা তাই ভাবছে যে মিশন স্কুলের ছেলেরা তাহলে তাকে পেট ভরে জিলিপি খাইয়েছে তার জেতার জন্য। হুম। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরো মুষড়ে গেল, যে টাউন স্কুলের খেলোয়াড়রা আরো মুষড়ে গেল, মুষড়ে যাওয়া মানে ভেঙে পড়লো। হুম। তাদের মনে হচ্ছে যে শেষ রক্ষা হবে না, আর কোনো আস্থা নেই, তারা হেরে যাবে এটুকু পুরো নিশ্চিত। হ্যাঁ। দিব্যেন্দু বাবু টস করলেন, গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাক থেকে, আর টুনু রাইট ইন। যে খেলার শুরু আর কি, দিব্যেন্দু বাবু টস করলেন, তারপর মানে খেলা শুরু হচ্ছে। গিরিন ব্যাকে খেলে, সমরেশ খেলে হাফ ব্যাকে, এবং আর টুনু রাইট ইন। যে তাদের খেলার পজিশন গুলো এখানে বলা হচ্ছে। তারপর তাদের দলের বাকি ছেলেরাও বেশ ভালো খেলে, যে টাউন স্কুলের ছেলেদের কথাই বলা হচ্ছে। মেন প্রধান যারা গিরিন, সমরেশ আর টুনু, এরা কোথায় কোথায় খেলে মেন, এবং তারা যে ভালো খেলে সেটার পরিচয় আমরা পাচ্ছি, কারণ তাদের কথা আগে বলা হচ্ছে, এবং কোথায় কোথায় খেলে সেটার কথাও উল্লেখ করে বলা হচ্ছে। এবং তাদের দলের বাকি ছেলেরা তারাও ভালো খেলে। হ্যাঁ, কিন্তু এই তিনজনের ওপরেই ভরসা, অর্থাৎ সমরেশ, গিরিন এবং টুনু, এই তিনজনের ওপর বেশি ভরসা, কারণ তারা বেশি ভালো খেলে। হুম। টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত, দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। যে টুনু, আগেই তার চেহারার বর্ণনা করা হয়েছে, যে সে খুব ক্ষীণ বলা হয়েছে গল্পের মধ্যে। তো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে টুনু ছেলেটি খুব রোগা পাতলা টাইপের। তো এখানে পুরো বলছে যে টুনু ছেলেটি রোগা পটকা, কিন্তু বল তার পায়ে পড়লে তাকে আটকানো শক্ত, যে সে খুব মানে দৌড়াতে পারে ভালো, বল নিয়ে সে দৌড়াতে পারে খুব ভালো।
দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো। হরিণ যেমন মানে প্রচন্ড জোরে দৌড়ায়, সেখানে এখানে হরিণের দৌড়ানোর সঙ্গে তুলনা করেছেন লেখক টুনুর দৌড়ানোটা। হ্যাঁ, এমনি সে রোগা পাতলা এবং তাই সে আরো আরো ভালো দৌড়াতে পারে সে। হুম। তো আজকে এই পর্যন্ত। এরপরে পরের যে অংশগুলো বাকি রয়েছে আবার পরের ক্লাসে। আজকে সময় শেষ। হ্যাঁ, আজকে যেটুকু আলোচনা হলো লেখক পরিচিতি এবং গল্পের কিছুটা অংশ যেটুকু পড়লাম, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং এই গল্পের পরবর্তী অংশ আবার পরের ক্লাসে আলোচনা হবে। ভালো থেকো সবাই। যেটুকু পড়ানো হলো তোমরাও বাড়িতে পড়ো। ঠিক আছে? ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে, এই ক্লাসের পরবর্তী অংশ নিয়ে।